আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। সিনেশো বাংলায় তোমাকে স্বাগতম। আজকে আমরা কোরিয়ান সিরিজ বিজনেস প্রপোজালের নবম থেকে দ্বাদশ পর্ব অর্থাৎ সর্বশেষ পর্ব পর্যন্ত এক্সপ্লেন করব। যারা প্রথম থেকে অষ্টম পর্ব পর্যন্ত দেখোনি তারা আমাদের চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নাও, তাহলে এই পর্বগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। আর পুরো ভিডিও দেখার অনুরোধ থাকলো। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ভিডিও। অষ্টম পর্বের শেষে আমরা দেখেছিলাম সিনহারি তেমুর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে, কিন্তু একটা প্রশ্ন কি তোমাদের মনে বাঁধলো না? তেমু যদি ডেটে না যায় তাহলে ডেটে কে আছে? এই দেখো, সাংহু এসেছে জোয়ের সাথে ব্লাইন্ড ডেটে। নবম পর্বের শুরুতে দেখা যায় জোয়ের সাথে দেখা করতে সাংহু তাদের নির্ধারিত হোটেলে পৌঁছায়। সাংহু জোকে জানায় তেমু অন্য কাউকে ভালোবাসে। পরের দিন সকালে তেমু একটা বিজনেস মিটিং এ ইউএস যাওয়ার আগে সিনহারির সাথে ব্রেকফাস্ট করতে চায়, যার জন্য সে সকাল সকাল সিনহারির বাড়ির সামনে এসে সিনহারিকে ফোন করে ব্রেকফাস্টে যাওয়ার জন্য বললে সিনহারি তো দ্রুত রেডি হতে শুরু করে। রীতিমতো হুড়োহুড়ি করে রেডি হয়ে সিনহারি তেমুর সাথে শহরের একটা ফেমাস রেস্টুরেন্ট পৌঁছায়। সেই রেস্টুরেন্টটা তেমুর বন্ধুর হওয়াতে তেমু তার বন্ধুকে রিকোয়েস্ট করে নিজেই সিনহারির জন্য ব্রেকফাস্ট বানায়। তেমু কুকিং করছিল তো সিনহারি এক নজরে তাকেই দেখে যাচ্ছিল। অন্যদিকে অত্যাধিক নেশা করার কারণে ইয়াংশুর শরীর একটু খারাপ থাকায় সাংহু তার জন্য স্যুপ বানায়। এরপর ইয়াংশু ব্রেকফাস্ট করে অফিসের জন্য বেরিয়ে গেলে সাংহু বিজনেস ট্রিপে যাওয়ার জন্য রেডি হয়। তেমু ও সিনহারি ব্রেকফাস্ট করার সময় তেমু লক্ষ্য করে সিনহারি দেখা করার আনন্দে দুই পায়ে দু রকমের শু পরে এসেছে। তেমু তাকে শুয়ের ব্যাপারে বললে সিনহারি লজ্জা পেয়ে যায়। এই দেখে তেমু সিনহারির সাথে আরেকটু মজা করার জন্য বলে তোমার কানের দুলটো ম্যাচ করেনি। এরপর তাদের ব্রেকফাস্ট হয়ে গেলে তারা অফিসে যায়। তেমু অফিসে এলে সাংহু তাকে জানায় সিনহারির ভাইরাল হওয়া ভিডিওতে সিনহারি বলেছিল তারা তাদের প্রোডাক্টে কোনো রকম আর্টিফিশিয়াল কালার ইউজ করে না, যার জন্য তাদের কোম্পানির সেল 20% বেড়ে গেছে। এই শুনে তেমু অনেক খুশি হয়। সাংহু সিনহারির সাথে তৈমুর সবকিছু ঠিক হয়েছে কিনা জিজ্ঞেস করলে তেমু তাকে কিছু না বলেই একটা লেডি স্যান্ডেল অর্ডার করতে বলে। তাতে সাংহু বুঝে যায় এটা সে সিনহারির জন্যই আনাচ্ছে। এরপর সিনহারি তার অফিস রুমে একজন ডেলিভারি বয় সিনহারিকে পার্সেল দিলে তার কলিগরা সিনহারির জন্য কি এসেছে তা দেখার জন্য হামলে পড়ে। সিনহারি তো এই দেখে খুব ভয় পেয়ে যায়। কি বলবে বুঝতে না পেরে সিনহারি বলে সে ইয়াংশুকে শু পাঠাতে বলেছিল। ওদিকে মিটিং এ বসে তেমু সিনহারির কথাই ভাবছে, আর সিনহারির জন্য সে ট্যাবলেটে ছোট একটা কবিতাও লিখেছে। সাংহু পাশ থেকে সেটা দেখে নেয়। সিনহারি ও তার টিম কিচেনে কাজ করছিল, তখনই তেমু সাংহুর সাথে সেখানে আসে। সিনহারিকে তার দিয়ে শু পড়তে দেখে তেমুর অনেক ভালো লাগে। সে সিনহারিকে দেখে ট্যাবলেটে লেখা পয়েমটা দেখালে সিনহারি ভয়ে ট্যাবলেটটাই ফেলে দেয়, যার জন্য টিম লিডার সিনহারিকে কিছু বলতে গেলে সিনহারি বলে মাছি দেখে সে এরকমটা করেছে। পরিস্থিতি বেগতিক দেখে সাংহু সিনহারির কথায় সায় দিয়ে তাড়াতাড়ি তেমুকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে রাতে তেমুর বিজনেস ট্রিপ শেষ হলে সে সিনহারিকে ফোন করে, কিন্তু সিনহারি তখন তার অফিস কলিগদের সাথে একটা রেস্টুরেন্টে ডিনার করতে গেলে সবার সামনে সে তেমুর ফোন ধরতে চায় না। সে তেমুর ফোন ধরার জন্য যেদিকেই যায় তার কোনো না কোনো কলিগ সামনে চলে আসে, যার জন্য শেষমেশ সে আর তেমুর ফোনই ধরতে পারে না। ওদিকে দাদু তেমুকে মেসেজ করে আবারও কোনো ব্লাইন্ড ডেটে যাওয়ার কথা বললে তেমু সাংহুকে বলে সিনহারির কথা তার দাদুকে জানিয়ে দেওয়া উচিত। এই শুনে সাংহু বলে দাদু সিনহারিকে পছন্দ করে না, তার উপর সিনগুমির মিথ্যাটা জানলে দাদু হয়তো আরো রেগে যাবে। তো এর মধ্যেই সাংহুর কাছে একটা মেসেজ আসে, যে মেসেজটা করেছিল জো। এবার কথা হলো জো কেন সাংহুকে মেসেজ করছে? আমরা তো আগেই দেখেছি ইয়াংশুর যা পছন্দ হয় জোরও সেটাই পছন্দ হয়। এবারও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি, মানে তেমুর জায়গায় তো সাংহু ডেটে গিয়েছিল আর সাংহুকে দেখে জোয়ের তাকে পছন্দ হয়ে গিয়েছে। সাংহু জোকে জানিয়েছে যে তার গার্লফ্রেন্ড আছে, কিন্তু জো কোনো কথা শুনতেই রাজি নয়। ওদিকে ইয়াংশুর অফিসে জো ইয়াংশুর সামনে অহংকার করার জন্য ইয়াংশুকে বলে সে এখন ডেট করছে, আর পেছন থেকে জো এর মা তাদের কথা শুনে ভাবতে থাকে জো হয়তো তেমুকে ডেট করছে, যার জন্য সে মিস্টার খাং অর্থাৎ তেমুর দাদুকেও সেই কথাটা জানিয়ে দেয়। মানে একটা জিনিস ভাবো কোন লেভেলের প্যাচটা লেগেছে। তো পরের দিন সিনহারি ও মিনুর একটা প্রেস ইন্টারভিউ ছিল। তাদের ইন্টারভিউ শুরু হলে রিপোর্টার সিনহারিকে তাদের প্রেসিডেন্টের ব্যাপারে জিজ্ঞেস করলে সিনহারি এর কি উত্তর দেবে বুঝতে পারছিল না। তখনই তেমু সাংহুর সাথে সেখানে চলে আসে আর সিনহারিকে ম্যাচে জেতার প্রাইজ হিসেবে নিজের সাথে ডিনারে যেতে বলে। তো সিনহারি তেমুর সাথে ডিনারে যাবে। এই খবরটা তো আগুনের মতো অফিসে ছড়িয়ে পড়ে, যার জন্য সব এমপ্লয়িরা সিনহারিকে দেখতে থাকে। এমনকি সিনহারির নিজের টিম মেম্বাররাও তাকে ফলো করছিল। তারা সিনহারিকে ফলো করে লিফটে উঠতে যাবে, কিন্তু তার আগেই তেমু সিনহারির জন্য লিফটে অপেক্ষা করছিল। অন্যদিকে সাংহু ফ্ল্যাটে ফিরলে সে ইয়াংশুকে তাড়াতাড়ি বাড়ি আসতে বলে, কিন্তু এর মধ্যেই সাংহু দেখে জো অনেক নেশা করে তার ফ্ল্যাটে এসেছে। অনেক নেশা করার কারণে জো নিজেকে সামলাতে পারছিল না। সাংহু জোকে ভিতরে নিয়ে যায়, কিন্তু এর মধ্যে ইয়াংশু চলে এলে সাংহু কি বলবে বুঝতে না পেরে ইয়াংশুকে মিথ্যে বলে দেয় যে তার ফ্ল্যাটে তেমু এসেছে। এই বলে সে ইয়াংশুকে নিজের রুমে পাঠিয়ে দেয়। ওদিকে সিনহারি তেমুর সাথে একটা সাধারণ রেস্টুরেন্টে যায়, যেখানে সে ইয়াংশুর সাথে প্রায়ই যেত, যার জন্য সেই রেস্টুরেন্টের ওনারের সাথে সিনহারির খুব ভালো মতো পরিচয় ছিল। সিনহারি অফিসে সবার কাছে তাদের সম্পর্কটা গোপন করত, যার জন্য তেমু একটু আপসেট ছিল। তো এর মধ্যে রেস্টুরেন্টের মহিলা সিনহারিকে তেমুর ব্যাপারে জিজ্ঞেস করলে সিনহারি
সিনহারি বলে তেমু তার বয়ফ্রেন্ড। তো সিনহারিকে নিজের বয়ফ্রেন্ডের এভাবে পরিচয় দিতে দেখে তেমুর তো অনেক ভালো লাগে। ওই মহিলা তাদের সম্পর্কের ব্যাপারে জানতে পেরে খুশি হয়ে তাদের ফ্রিতে আইসক্রিম দেওয়ার কথা বলে, যেটা শুনে সেই রেস্টুরেন্টে থাকা অন্যান্য কাস্টমাররাও ওই মহিলার কাছে ফ্রি আইসক্রিম চায়। কিন্তু সিনহারির বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দিতে দেখে হঠাৎই তেমুর যেন কি মনে হয়, যার জন্য সে বলে আজ সবার খাবারের বিল সেই দেবে। ডিনারের পর তারা পার্কে বসেছিল, যেখানে সিনহারি বলে আমি সবাইকে জানাতে চাই যে তুমি আমার বয়ফ্রেন্ড, কিন্তু এটা জানালে দাদুর সাথে তোমার সমস্যা বাড়বে, তাই আমি চুপ করে আছি। এই শুনে তেমু তো আরো রোমান্টিক হয়ে যায়। সে দেখে সিনহারির গালে সস লেগে রয়েছে, যার জন্য সে সস মুছতে সিনহারির কাছে গেলে সিনহারি ভাবে তেমু হয়তো তাকে কিস করবে, তাই সে নিজের চোখ বন্ধ করে দেয়। কিন্তু তেমু কিস না করায় সিনহারির মনে হয় সে একটু বেশি ভেবে নিয়েছে। যদিও তেমু সবকিছুই বুঝতে পেরে সিনহারিকে কাছে টেনে নেয়। পরের দিন ইয়াংশু অফিসে যাওয়ার জন্য বেরোতেই যাবে, তখনই জো ইয়াংশুর ফ্ল্যাটের পার্কিং এ তার জন্য অপেক্ষা করছিল। জোয়ের কোনো বন্ধু ছিল না, তাই সে ইয়াংশুর সাথে কথা বলার জন্য এখানে এসেছে। সে ইয়াংশুকে বলে আমার ব্রেকআপ হয়ে গেছে। তো ইয়াংশু তার কারণ জানতে চাইলে সে বলে গতকাল রাতে মদ খেয়ে আমি বয়ফ্রেন্ডের বাড়িতে গিয়ে তাণ্ডব করেছি। এই বলেই জো কাঁদতে শুরু করলে শেষমেশ ইয়াংশু জোকে বলে হাল ছেড়ো না। আসলে ইয়াংশু তো জানতোই না সে জোকে নিজের বয়ফ্রেন্ডের পেছনেই যেতে বলছে। ওদিকে মিনুর ইন্টারভিউ এর পর ইউরা মিনুকে বলে বিয়ের ব্যাপারে বাড়িতে কথা বলতে, কিন্তু মিনু বিয়ে করতে রাজি হয় না, যার জন্য ইউরা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। পরদিন তেমু সাংহুর সাথে অফিসে পৌঁছালে হঠাৎই সাংহু তেমুর পেছনে লুকে পড়ে, কারণ সামনেই জো দাঁড়িয়েছিল। তেমু কিছু বুঝতে না পেরে সাংহুকে জিজ্ঞেস করলে সাংহু জোয়ের পরিচয় দেয়, কিন্তু তাদের এসব কথাবার্তার মাঝেই দাদু সেখানে চলে আসে আর সে শুনে নেয় তেমুর বদলে সাংহু জোয়ের সাথে ব্লাইন্ড ডেটে গিয়েছিল। অবস্থা খারাপ বুঝতে পেরে জো চুপচাপ সেখান থেকে কেটে পড়ে, কিন্তু বিপদে পড়ে যায় তেমু। দাদু তো সব অফিস স্টাফদের সামনেই তেমুকে মারতেই যাবে, কিন্তু তারা কোনো রকমে দাদুকে বুঝিয়ে সুজিয়ে কেবিনে নিয়ে যাচ্ছিল। তখনই দাদু বলে তেমু তুমি জোয়ের সাথে ডেটিং করছো না, তাহলে কার সাথে ঘুরে বেড়াচ্ছ? তেমু দাদুর কথার কিছু উত্তর দেবে তার আগে অত্যাধিক কোল্ড ড্রিঙ্ক খাওয়ার জন্য দাদুর পেট ব্যথা শুরু হয়ে যায়। সে ওয়াশরুমে যাওয়ার জন্য ছটফট করতে থাকে। অন্যদিকে সিনহারির টিম লিডার মিস ইউ এবং মিস্টার খের মধ্যে অনেক দিন ধরেই একটা সম্পর্ক চলছিল, কিন্তু অফিসের কেউই সেটা জানতো না। তো মিস্টার খে ভুলবশত একটা মেসেজ গ্রুপ চ্যাটে পাঠিয়ে দেয়, সবাই জানতে পেরে যায় যে তারা ডেট করছে, যার জন্য মিস ইউ মিস্টার খে কে তাড়া করলে মিস্টার খে মেন্স বাথরুমে ঢুকে গেলে সিনহারিও সেখানে তাদের ঝামেলা থামানোর জন্য যায়। কিন্তু কে শোনে কার কথা? তারা দুজন বাথরুম থেকে বেরিয়ে যায়, কিন্তু সিনহারি বাথরুমেই ছিল। আর এর মধ্যে দাদুও সেখানে চলে আসে। বাথরুমে এসে লেডি স্যান্ডেল দেখতে পেয়ে দাদু তো অনেক রেগে যায়, কিন্তু স্যান্ডেল দেখা মাত্রই তেমু ও সাংহু বুঝতে পেরে যায় বাথরুমে সিনহারি রয়েছে। দাদুকে আসতে দেখে সিনহারি বাথরুমের দরজা লক করে নেয়, কিন্তু বকাবকি করে দাদু সিনহারিকে বাইরে বেরোতে বাধ্য করে। সিনহারিকে দেখে দাদু তো অনেক রেগে যায়। সিনহারি কেবিনে গিয়ে দাদুকে সরি লেটার পাঠায়, সাথে এও ভাবে দাদু তাকে এবার আরো অপছন্দ করবেন। সিনহারির সরি লেটার পেয়েও দাদুর রাগ একটুও কমে না। তেমু ও সাংহু দুজনেই দাদুকে বলে সিনহারিকে ক্ষমা করে দিতে। অফিস শেষ হলে সিনহারির টিমমেটরা তাকে আপসেট দেখে, তার মন ভালো করার জন্য জোর করে তাকে ডিনারে নিয়ে যায়। যাওয়ার সময় তাদের লিফটে আবারও তেমুর সাথে দেখা হয়। তেমু বুঝতে পারছিল সিনহারির মন ভালো নেই, যার জন্য সেও সবার সাথে ডিনারে যায়। এরপর তারা সবাই মিলে ডিনারে গেলে তেমু সেখানে থাকার জন্য সবাই খুব আনকমফোর্টেবল ফিল করছিল, কিন্তু তেমু সেখান থেকে না গিয়ে উল্টো সবাইকে নিজের তরফ থেকে ড্রিঙ্কসের ট্রিট দেয়। তো মিস্টার খেয়ে সবার জন্য ফায়ার শট রেডি করে, আর তার স্টাইল দেখে তো রেস্টুরেন্টে সবার মাথায় হাত। অন্যদিকে জো আবারও ইয়াংশুর ফ্ল্যাটে এসে ইয়াংশুর সামনে ন্যাকা কান্না শুরু করে দেয়, কিন্তু ইয়াংশুর তো সাংহুর সাথে ডিনারে যাওয়ার কথা ছিল। তার বোনের এরকম অবস্থা দেখে ইয়াংশুরও ভালো লাগে না, তাই সে জোকেও সাথে নিয়ে ডিনারে যাবে বলে ঠিক করে। পাশাপাশি সাংহুকেও দেখা যায় যে রেস্টুরেন্টে একজন বয়স্ক মহিলার সাথে ইয়াংশুর জন্য অপেক্ষা করছিল। তো ওই মহিলা ওয়াশরুমে গেলে সেই সময় ইয়াংশু সেখানে আসে এবং সাংহুকে বলে আমি সঙ্গে করে আমার কাজিনকে নিয়ে এসেছি, কারণ সে খুবই আপসেট ছিল। এই বলে ইয়াংশু জোয়ের সাথে সাংহুর পরিচয় করাতে গেলে জো আর সাংহু একে অপরকে দেখে চমকে ওঠে, আর তাদের দেখে ইয়াংশু বুঝে যায় সাংহুই সেই ছেলে যাকে জো পছন্দ করে। এই সব কিছু দেখে ইয়াংশু সেখান থেকে বেরোতেই যাচ্ছিল, তখনই সাংহু তাকে সব সত্যি কথা জানিয়ে দেয়, কিন্তু ইয়াংশু খুব রেগে থাকায় সে কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে সিনহারির পুরো টিম তো নেশায় ভূত হয়ে গেছে। সিনহারি আর তেমু ওয়াশরুমে গেলে সিনহারি তেমুকে জিজ্ঞেস করে দাদু কি এখন আমার উপরে রেগে রয়েছে? তেমু বলে দাদুর রাগ তাড়াতাড়ি কমে যাবে। সিনহারিকে দাদুর ব্যাপারে ভাবতে দেখে তেমুর ভালোই লাগে, আর সে সিনহারির কাছে যেতে চাইলে সিনহারি তাকে ধাক্কা মেরে সরিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। মানে নতুন নতুন প্রেম তো রোমান্সের কোনো কমতি রাখে না। যাই হোক, এরপর তারা টেবিলে আসলে সুযোগ বুঝে তেমু সিনহারির হাত ধরে, কিন্তু তাদেরই কলিগ মিস কিম সেটা দেখে ফেলে, আর নেশার ঘোরেই সে বলে মিস্টার প্রেসিডেন্ট সিনহারির হাত ধরেছে, যেটা শুনে তেমু তাড়াতাড়ি সিনহারির হাত ছেড়ে দেয়। কিন্তু মিস কিম বারবারই একই কথা বললেও বাকিটা ভাবে হয়তো অত্যাধিক নেশার কারণে সে ভুলভাল বকছে। এরপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সবাই যার যার মতো বাড়ি চলে যায়, আর তেমু সিনহারিকে বলে তার সাথে নাইট ওয়াকে যেতে। তো সিনহারি আর তেমু হাত ধরতেই যাবে, তখনই দাদু সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে মানে? এখানে কিছুই হচ্ছে না, এখান থেকে 10ম পর্বে
পর্বে শুরু হচ্ছে, আর ভিডিওতে একটা লাইক করে দাও, না হলে তোমাদের রিলেশনে এরকম একটা ডিস্টার্বের জন্ম নিবেই। যাই হোক, সিনহারি আর তেমু চেয়ারম্যান খানকে দেখে প্রচন্ড ঘাবড়ে যায়। তারা কি বলবে বুঝতে না পারলেও দুজনেই চুপ করে থাকে। এর মধ্যে সিনহারির এক কলিগের ফোন সেই রেস্টুরেন্টে রয়ে গিয়েছিল, যার জন্য বাকি কলিগরা সেখানে চলে আসে এবং তারা বলে তেমু তাদেরকে ডিনারে নিয়ে এসেছে। যেটা শুনে চেয়ারম্যান খান শান্ত হয়। এরপর তেমু ও দাদু একসাথে বাড়ি ফিরলে দাদু বলে, তুমি আমার থেকে কিছু তো একটা লুকাচ্ছ, আমাকে বলো সেই মেয়েটাকে। এ কি সেই মেয়ে যাকে নিয়ে তুমি ঘুরতে গিয়েছিলে? এমনকি তাকে তুমি স্যান্ডেলও গিফট করেছো। তুমি ভয় পাচ্ছ তাকে আমার সামনে নিয়ে আসতে, হয়তো আমি তাকে পছন্দ নাও করতে পারি। তুমি কি আমাকে এখনো বোঝোনি? তোমার পছন্দ করা মেয়ে শিনগুমিকে আমি তোমার জন্যই পছন্দ করেছিলাম। দাদুর মুখ থেকে এইসব কথা শুনে তেমু দাদুকে বলে সে তাড়াতাড়ি দাদুর সাথে তার পরিচয় করিয়ে দিবে। পরের দিন সিনহারির মা বাবা এক আত্মীয়ের বাড়িতে যাবে বলে সকাল সকাল বেরিয়ে যায়, আর তার ভাই বন্ধুদের সাথে কোথাও যাওয়ার প্ল্যান করছে, তাই সেদিন তাদের দোকান বন্ধই থাকবে। পাশাপাশি ইয়াংশু সকালবেলা সিনহারিকে তার বাড়িতে ডেকে পাঠায়, কারণ আগের বারের মতো আবারও একটা বড় আরশোলা দেখে ইয়াংশু ভয় পেয়ে ঘরের বাইরে এসে বসেছিল, আর সেটাকে মারতে সে সিনহারিকে ডেকেছে। এরপর সিনহারি ও ইয়াংশু মিলে তাদের আরশোলা মিশন কমপ্লিট করে। সিনহারি বলে, আমাকে ডাকার কি দরকার ছিল? তুমি তো তোমার বয়ফ্রেন্ডকেই ডাকতে পারতে। বয়ফ্রেন্ডের কথা শুনে ইয়াংশু রাগ দেখিয়ে বলে, কি আমার বয়ফ্রেন্ড? আমার ব্রেকআপ হয়ে গেছে। এটা বলে সে সিনহারিকে জানায় তেমু ব্লাইন্ড ডেটে না গিয়ে সাংহুকে ব্লাইন্ড ডেটে পাঠিয়েছিল। যেহেতু তেমুর ব্লাইন্ড ডেটে না যাওয়ার কারণ সিনহারি ছিল, তাই সিনহারি ইয়াংশুকে বলে সাংহুকে ক্ষমা করে দাও। এরপর তারা দুজনেই সকালে ব্রেকফাস্ট করতে বেরোলে রাস্তায় দেখে সাংহু ও তেমু গাড়ি করে কোথাও যাচ্ছে, যেটা দেখে ইয়াংশু একটা ট্যাক্সি করে তাদের গাড়ির পিছু নেয় এবং দেখা যায় তেমু ও সাংহুর মাদারের কাছে এক অনাথ আশ্রমে এসেছে। আসলে সাংহু ছোটবেলা থেকেই অনাথ আশ্রমে থাকতো, আর মাদারকেই সে তার নিজের মা বলে ডাকে। সিনহারি ইয়াংশুর সাথে সেখানে পৌঁছালে সাংহু তার মায়ের সাথে ইয়াংশুর পরিচয় করায়। মাদারের মুখে সেদিন রেস্টুরেন্টের ঘটনার কথা শুনে ইয়াংশু তো লজ্জায় পড়ে যায়। সাংহুর মা বলে সাংহু নিজের মনের কথা কাউকে বলতে পারে না। ইয়াংশু মাদারের কাছ থেকে সাংহুর ব্যাপারে অনেক কিছু জানতে পারে এবং পরে বাইরে এসে সাংহুর সাথে সমস্ত রাগ মিটিয়ে নিয়ে নিজের ব্যাপারেও কিছু জানায়। সেখানে ইয়াংশু বলে তার মা অনেক ছোটবেলাতেই তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর তার পিতা বিজনেস ছাড়া কিছুই বোঝে না। অপরদিকে সিনহারি ও তেমুকে দেখা যায় যারা একে অপরের সাথে কথা বলছিল। তেমু বলে সিনহারি যেদিন চাইবে সেদিনই সে তার দাদুর সাথে সিনহারির পরিচয় করাবে। এরপর সাংহু ইয়াংশু মিলে সিনহারি ও তেমুকে ডেকে নিয়ে যায় আর অনাথ আশ্রমের বাচ্চাদের সাথে বাস্কেটবল খেলে। খেলার পর তারা খুবই ক্লান্ত ছিল। ঠিক তখনই সিনহারিকে তাদের দোকানের এক কর্মচারী ফোন করে বলে তার ভাই দোকানের ক্যাশ বক্স থেকে সব টাকা নিয়ে চলে গেছে। বাড়ি ফিরে সবাই সিসিটিভি ফুটেজে তার ভাইকে চুরি করে পালাতে দেখে। তারা দোকানে ছিল এমন সময় কিছু মহিলা তাদের দোকানে এসে খাবার চাইলে প্রথমে তো সিনহারি রাজি ছিল না, কিন্তু পরে তাদের অবস্থা দেখে সিনহারি না করতে পারে না এবং তাদেরকে আসতে বলে। অনেক লোক হয়, তারা চারজন মিলেই সবার জন্য খাবার তৈরি করে। সাংহু সবাইকে ভালোভাবে খাবার পরিবেশন করায়। ইয়াংশু বলে সে কি কখনো হোটেলে ওয়েটারের কাজ করেছে, যার উত্তরে সাংহু বলে সেও তেমু কলেজে পড়াকালীন সব রকম কাজই করেছে। অন্যদিকে সিনহারি ও তেমু সবার জন্য ফ্রাইড চিকেন বানায়। রাতের বেলা সবাই চলে গেলে ইয়াংশু দোকানের বাইরে ময়লা ফেলতে যাচ্ছিল। তখনই তেমু তার জায়গায় সাংহুকে ডেটে পাঠানোর জন্য ইয়াংশুর কাছে ক্ষমা চায়, কিন্তু ইয়াংশু তেমুকে সরি দেওয়ার বদলে তার কাছ থেকে ঘুষ নেয়। এবার ঘুষটা কি সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। এরপর চারজন একসাথে ডিনার করতে বসলে হঠাৎই সিনহারির হাত থেকে কোল্ড ড্রিঙ্কস তেমুর শার্টে লেগে যায়। তেমুর জামা নষ্ট হয়ে গেছে দেখে সিনহারি তাকে ঘরে নিয়ে তার ভাইয়ের একটা টি শার্ট দেয়। তেমু তার শার্ট চেঞ্জ করতো, কিন্তু সিনহারি তার সামনে দাঁড়িয়ে থাকায় সে তা করতে পারছিল না। তেমু সিনহারির সামনেই শার্ট চেঞ্জ করতে গেলে সিনহারি লজ্জায় তাকে তার ভাইয়ের রুমে পাঠিয়ে দেয়। অন্যদিকে ইয়াংশু আর সাংহু ড্রিঙ্ক করছিল। তখনই ইয়াংশু সিনহারির মা বাবার গলার আওয়াজ শুনতে পায়। সিনহারির বাবা দোকানে এসে দেখে সাংহু ও ইয়াংশু সেখানেই এসেছে এবং ইয়াংশু কি করবে বুঝতে না পেরে সাংহুকে সিনহারির বাবার সাথে পরিচয় করায়। সিনহারির বাবা সাংহুর সাথে কথা বলছিল, আর অন্যদিকে ইয়াংশু দেখে সিনহারির মা তেমু যে ঘরে আছে সেই ঘরের দিকে যাচ্ছে। যেটা দেখতে পেয়ে ইয়াংশু তাড়াতাড়ি করে সিনহারির মাকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করাবে বলে ডেকে নিয়ে যায়। অন্যদিকে ইশারাতে সিনহারিকে বুঝিয়ে দেয় তার মা বাবা বাড়ি এসে গেছে। মা বাবা এসেছে শুনে সিনহারি কি করবে বুঝতে না পেরে তেমুকে তার ঘরে লুকিয়ে রাখে। এরপর সিনহারির মা বাবা সাংহু ও ইয়াংশু একসাথে বসে ড্রিঙ্ক করছিল। পাশে বসে সিনহারি ভাবতে থাকে তেমু একা ঘরে কি করছে। এই ভেবে তাড়াতাড়ি ড্রিঙ্ক শেষ করতে চাইলে সিনহারির বাবার মনে পড়ে সিনহারির অফিস থেকে সে একটা ব্র্যান্ডের ওয়াইন পেয়েছিল, যেটা সে সিনহারির ঘরে রেখেছিল। সিনহারির মা তাকে সেটা আনতে বললে সে ওই ঘরেই যায়, কিন্তু সেই ঘরে তেমু থাকায় সিনহারি বাইরে থেকেই তেমুকে তার বাবা আসার কথা বলে দিলে তেমু সিনহারির বাবা আসার আগেই আলমারিতে লুকিয়ে পড়ে। তেমুকে এরকম সমস্যায় দেখে সিনহারির একদম ভালো লাগছিল না, যার জন্য সিনহারি সাংহু আর ইয়াংশুর সাহায্য নিয়ে তেমুকে বাড়ির বাইরে নিয়ে আসে। সিনহারি ও তেমু রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে। এমন সময় সিনহারি দেখে তার ভাই ফোনে কথা বলতে বলতে আসছে, যেটা দেখে তারা দুজনে গাড়ির পিছনে লুকিয়ে পড়ে। কিন্তু সিনহারির ভাইয়ের তেমুর গাড়িটা অনেক পছন্দ হয়। সে গাড়ির চারপাশ দিয়ে গাড়িটা দেখছিল, আর সিনহারিও তেমু লুকানোর জন্য গাড়ির চারপাশ দিয়ে ঘুরছিল। এর মধ্যে সিনহারির ভাই তাকে ও তেমুকে একসাথে দেখে নেয় এবং ভাইয়ের সামনে ধরা পড়ায় তাদেরকে সমস্ত সত্যিটা বলতে হয়। এরপর তেমু ফিরে গেলে সিনহারির ভাই
বলে তেমুর এত বড় লোক আর সিনহারির মা বাবা সবকিছু বেচে দিলেও তার বিয়ের খরচ উঠবে না, তো এই সম্পর্কটা ঠিক না। সিনহারি তাকে এই সমস্ত নিয়ে চিন্তা করতে বারণ করে এবং তারা একে অপরকে প্রমিস করে যে সিনহারি তার ভাইয়ের চুরির কথা তার বাড়ির লোককে বলবে না আর তার ভাইও সিনহারির এই সম্পর্কের কথা কাউকে জানাবে না। এরপর জিমে এক্সারসাইজ করার সময় ইয়াংশু ফোনে কিছু দেখি স্মাইল করলে সাংহু সেটা দেখতে এসে দেখে ইয়াংশু তার ভিডিও দেখছে, যেখানে সাংহু ড্রিঙ্ক করে ইয়াংশু ইয়াংশু বলে চিৎকার করে কাঁদছে। সাংহু বলে সেই ভিডিওটা কোথায় পেল? ইয়াংশু বলে এটা সে ঘুষে পেয়েছে, মানে এটা তাকে তেমো দিয়েছে। আর তারা একে অপরের সাথে কথা বলছিল। অন্যদিকে দেখা যায় দূর থেকে কোনো এক ব্যক্তি তাদের ছবি তুলে সেই ছবিগুলো ইয়াংশুর বাবাকে পাঠিয়ে দেয়। ইয়াংশুর বাবা লোক লাগিয়ে সাংহুর ব্যাপারে সমস্ত ইনফরমেশন জোগাড় করেছে। সাংহুর ব্যাপারে সব জেনে ইয়াংশুর বাবা তো খুব রেগে যায়। অপরদিকে সিনহারির মা বাবা টিভি সিরিয়ালে দেখে বড়লোক ছেলে গরিবের মেয়েকে বিয়ে করার জন্য বাড়ির মানুষ প্রচন্ড অসন্তুষ্ট হয়, যেটা দেখে সিনহারির ভাই ঘাবড়ে যায় যে তার বোনের সাথে কি হতে পারে। এরপর মিনু তাদের রেস্টুরেন্টে এলে সে সিনহারির খোঁজ করে। তখনই তার ভাই বলে সিনহারি তো ইউরার সাথে দেখা করতে গেছে। অপরদিকে দেখা যায় সিনহারি ইউরার সাথে দেখা করতে গেলে ইউরা সিনহারিকে খারাপ খারাপ কথা বলে। এমনকি সে এও বলে কয়েক বছর আগে সে যখন বাইরে পড়াশোনা করতে গিয়েছিল তখন সিনহারি মিনুকে পছন্দ করে, এটা কেন তাকে বলেনি, তাহলে হয়তো তার আর মিনুর সম্পর্কটা আজ হতো না। সিনহারি ইউরার কথায় কিছু মনে না করে বেরিয়ে যাবে, তখনই সেখানে মিনু এসে উপস্থিত হয়। মিনু তাদের সমস্ত কথাই শুনেছে এবং সে সিনহারিকে আটকাতে গেলে সিনহারি বলে তোমার এখন আমার সাথে নয় ইউরার সাথে থাকা উচিত, এটা বলে সে সেখান থেকে চলে যায়। মিনু ও ইউরার সম্পর্ক খারাপ হতে দেখে সিনহারি অনেক আপসেট হয়ে পড়ে, যার জন্য সে তেমুকে ফোন করে আর পরের দিন কাজের শেষে তার সাথে ডিনারে যাওয়ার প্ল্যান করে। পরের দিন অফিসে মিস্টার খে মিসেস ইউ এর উপর রেগেছিল, যেটা দেখে সিনহারি ও তার কলিগ মিস ইউ কে রাগের কারণ জানতে চাইলে মিস ইউ বলে খে চেয়েছিল রিইউনিয়নে তার এবং মিস ইউ এর সম্পর্কের কথা সবাইকে জানাবে, কিন্তু ইউ সেটা চায়নি বলে মিস্টার খে তার উপর রেগে আছে। আর মিস ইউ চায়নি অফিসের স্টাফরা তাদের নিয়ে গসিপ করুক। সিনহারি মিস ইউ এর মুখে এইসব কথা শুনে তাদের সম্পর্কের ব্যাপারে ভেবে কিছুটা আপসেট হয়ে যায়। কাজের পর সিনহারি ও তেমু ডিনার করতে যাবে, এমন সময় প্রচন্ড জোর বৃষ্টি নামলে বৃষ্টি দেখে তেমু ঘাবড়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সিনহারি ছাতা খুলে তেমুকে বলে সে এরকমই বৃষ্টির দিনে ছাতা হাতে তার বয়ফ্রেন্ডের সাথে থাকতে চেয়েছিল। এরপর তারা মেট্রোর মাধ্যমে অন্য একটা জায়গায় যায়। তেমু সিনহারিকে বলে তোমার পছন্দের রেস্টুরেন্ট কি এখানেই আছে? কিন্তু সিনহারি তখনই তেমুকে একটা নার্সারিতে নিয়ে যায় এবং সেখান থেকে কিছু ফুল কেনে। ফুল কেনা হলে তারা দুজনেই সিনহারির একটা পছন্দের রেস্টুরেন্টে যায় এবং দেখা যায় বাইরে বৃষ্টি তখন নেমে গেছে। এর মধ্যেই তেমুর একটা ফোন আসায় সে কথা বলতে গেলে সিনহারি দেখে আবারও বৃষ্টি নেমেছে, আর বৃষ্টি নেমেছে দেখে সিনহারি তেমুর পাশের সিটে এসে বসে এবং ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় অফিসে সিনহারি অন্য এমপ্লয়ীদের আলোচনা করতে শুনেছিল। তেমু বৃষ্টিকে খুব ভয় পায় কারণ সে তার বাবা মাকে এরকমই এক বৃষ্টির রাতে কার অ্যাক্সিডেন্টে হারিয়েছিল। তেমু ফিরে এলে সিনহারি তার সাথে কথা বলছিল। এমন সময় তেমু দেখে বাইরে বৃষ্টি হচ্ছে আর সে বুঝতে পারে বৃষ্টি এড়ানোর জন্যই সিনহারি তাকে মেট্রোতে করে ডিনার করতে নিয়ে এসেছে। আর এটা বুঝতে পেরে তেমু নিজেকে ধরে রাখতে না পেরে সিনহারিকে তখনই কিস করে। অপরদিকে তেমুর দাদুকে দেখা যায় যে কিনা সেক্রেটারির থেকে জানতে পারে সিনহারি নামে তাদের কোম্পানির এক এমপ্লয়ির সাথে তেমু ডেট করছে। এরপর তারা দুজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন তেমু সিনহারিকে জিজ্ঞেস করে সে কিভাবে তার এই দুর্বলতার কথা জানলো। সিনহারি তো চায়নি তেমু এটা বুঝুক, কিন্তু তেমু বুঝে যাওয়ায় সিনহারি অবাক হয় আর তেমুকে আপসেট হতে দেখে সিনহারি তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। তেমু তার গাড়ি ডাকলে সিনহারি বলে ইয়াংশু তাকে দেখা করতে বলেছে, এই বলে সে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় সিনহারিকে দেখে বোঝাই যাচ্ছিল যে কিছু তো একটা সমস্যা হয়েছে। এরপর সিনহারি একটা রেস্টুরেন্টে যায় যেখানে দেখা যায় তেমুর দাদুই সিনহারিকে ডেকেছিল। আসলে সিনহারি তেমুকে মিথ্যে কথা বলে তার দাদুর সাথে দেখা করতে সেখানে এসেছে। তেমুর দাদু সিনহারিকে ডেকে বলে সে কি জন্য তেমুর কাছাকাছি এসেছে আর তার আসল উদ্দেশ্যটাই বা কি। অপরদিকে তেমু গাড়ি চালাচ্ছে, এমন সময় সাংহু তাকে ফোন করে এই সমস্ত বিষয় জানালে তেমু তৎক্ষণাৎ সেই রেস্টুরেন্টের দিকে রওনা হয়। আর তখনই রেস্টুরেন্টে তেমুর দাদু সিনহারিকে বলে সে যেন তেমুর থেকে দূরেই থাকে। তেমু দ্রুত বেগে গাড়ি চালিয়ে দাদুর লোকেশনে পৌঁছাতে গেলে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপরে সাংহু দাদুকে তেমুর অ্যাক্সিডেন্টের খবর জানালে দাদু সিনহারির কোনো কথা না শুনে সেখান থেকে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। আর এখান থেকে একাদশ পর্বে শুরু হয়, যেখানে দেখা যায় হসপিটালে পৌঁছে দাদুর তেমুর জন্য অনেক চিন্তা হয় কারণ ছোটবেলায় তেমুর মা বাবাও গাড়ি অ্যাক্সিডেন্টেই মারা গিয়েছিল। এর মধ্যেই সিনহারিও হসপিটালে এসে পৌঁছালে দাদু তেমুর অ্যাক্সিডেন্টের শব্দ সিনহারির উপরেই দেয় আর তাকে বলে সেখান থেকে চলে যেতে। আর তখনই তেমু হসপিটাল রুম থেকে বেরিয়ে আসে আর দাদুর সামনে সিনহারির হাত ধরে দাদুকে বলে সে সিনহারিকে ভালোবাসে আর তাদের সম্পর্কটাও মিথ্যা নয়। এই শুনে দাদু তো অনেক রেগে যায় আর সাংহু এই সব কিছু জেনেও দাদুকে না জানানোর জন্য তাকে বকাবকি করলে তেমু দাদুকে বলে সব আমার দোষ, দাদু তুমি অন্য কাউকে ভুল বুঝো না আর সিনহারিকেও ক্ষমা করে দাও কারণ আমি সিনহারিকে বাধ্য করেছিলাম কন্ট্রাক্টে সাইন করতে। কিন্তু দাদু তেমুর কথা না মানলে তেমু বলে ঠিক আছে আমি সিনহারিকে ভুলে যাব, সাথে তুমি ও নাতি নাতনির মুখ দেখার স্বপ্ন ছেড়ে দাও কারণ আমি সিনহারিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। এরপর ইয়াংশু সিনহারিকে
সিনহারিকে বাড়ি নিয়ে যায়। আর যাওয়ার সময় ইয়াংশু সিনহারিকে বলে দাদু সবকিছু জেনে যাওয়ায় তেমু নিশ্চয়ই তার সাথে ঝগড়া করে নিয়েছে। কিন্তু এর মধ্যে বৃষ্টি শুরু হলে সিনহারি ইয়াংশুকে তাড়াতাড়ি গাড়ি থামাতে বলে, আর গাড়ি থেকে নেমে সে আবারও তেমুর কাছে হসপিটালে চলে যায়। দাদু তখনও সেখানেই ছিল। দাদুকে দেখে সিনহারি বলে বাইরে বৃষ্টি হচ্ছে, যার জন্য সে তেমুর কাছে এসেছে। এই শুনে দাদু সেখান থেকে চলে যায় আর সিনহারি তেমুর ঘরে যায়। তেমু জানালার সামনে দাঁড়িয়ে ছিল। এরপর তেমু আবারও সিনহারির সাথে তার মা বাবার কথা বলছিল। আর তখনই সে সিনহারিকে বলে আমি জানি বাইরে বৃষ্টি হওয়ার জন্য তুমি এখানে এসেছো, আমাকে এত ভালোবাসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ সিনহারি। এরপরে তেমু সিনহারিকে তার মা বাবার অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো বলতে শুরু করে, যেখানে সে বলে তার জন্যই তার মা বাবা আজ পৃথিবীতে নেই। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তেমুর জন্মদিনের দিন তার মা বাবার কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল, কারণ তেমু তার মা বাবার কাছে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার জন্য জেদ করায় তার বাবা জোরে গাড়ি চালাচ্ছিল। আর মুষলধারে বৃষ্টির কারণে কিছুই দেখতে না পাওয়ায় তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তেমু ছোটবেলা থেকে এটাই ভেবে বড় হয়েছে যে তার মা বাবার মৃত্যুর জন্য সেই দায়ী। এই সবকিছু শুনে সিনহারি তাকে জড়িয়ে ধরে আর বলে কোনো কিছুর জন্য নিজেকে দোষ দিও না, যা হয়েছে তার জন্য তুমি দোষী নও। সিনহারিকে সাথে পেয়ে তেমু একটু নিজেকে হালকা মনে করে। পরের দিন সকাল হলে সিনহারি দেখে সে সারা রাত পাশে বসেই কাটিয়ে দিয়েছে। তেমুকে ঘুমাতে দেখে সিনহারি তার গালে একটা কিস করে আর চুপচাপ সেখান থেকে বাড়ি ফিরে যায়। কিন্তু বাড়ি ফিরে তার আরো বিপদ হয়। সে যখন লুকিয়ে লুকিয়ে তার ঘরে ঢুকছিল তখনই সিনহারির মা ঘুম থেকে উঠে সিনহারিকে দেখে ভাবে সিনহারি হয়তো তাড়াতাড়ি অফিসে যাচ্ছে, যার জন্য তাকে তখনই আবার বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। সে বাড়ি থেকে বের হলে দেখে ইয়াংশু সেখানে এসেছে। সিনহারি আগের রাতে তার ফোনটা ইয়াংশুর গাড়িতেই ফেলে এসেছিল। ইয়াংশু সিনহারিকে বলে দেখো ইউরা সোশ্যাল মিডিয়াতে কি করেছে। সিনহারি ফোন অন করলে দেখে ইউরা তার ও তেমুর একটা ফটো পোস্ট করেছে আর সেখানে লিখেছে সিনহারি 7 বছর থেকে মিনুকে ভালোবাসে আর কাজের জন্য এখন নিজের অফিসের প্রেসিডেন্টের সাথেই ডেট করছে। ইউরার এই পোস্ট আগুনের মতো সব জায়গায় ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে তাদের অফিসের প্রায় অনেকেই ব্যাপারটা জেনে যায়, এমনকি তেমুর দাদু ও সবাই মিলে সিনহারিকে খারাপ ভাবে। এমনকি সিনহারির অন্যান্য কলিগরা তাদের ডিপার্টমেন্টে এসে সিনহারির নামে খারাপ খারাপ কথা বলতে থাকে। এর মধ্যে সিনহারি অফিসে ঢুকলে সিনহারির টিম লিডার লেট করে আসার জন্য তাকে অনেক বকাবকি করে আর সাথে এটাও জানায় অফিসের ম্যানেজমেন্ট টিম তাদের প্রজেক্টের দায়িত্বটা অন্য টিমকে দিয়ে দিয়েছে আর তাদের টিমকে আপাতত কোনো কাজ করতে বারণ করেছে। এই জন্য সিনহারির টিম মেম্বাররাও তার উপর একটু রেগে ছিল, যার জন্য সিনহারি একা একাই বসে ভাবে তারা আজকে অফিসে আসাটা উচিত হয়নি। এর মধ্যে ইয়াংশু সিনহারিকে ফোন করে জানায় সে সাংহর থেকে শুনেছে চেয়ারম্যান খাং সোশ্যাল মিডিয়ার ব্যাপারে তেমুকে কিছুই জানাতে না করেছে। এই জন্য সিনহারি ঠিক করে সেও তেমুকে কিছু জানাবে না। এরপর সিনহারি তার টিম মেম্বারদের দেখে লুকিয়ে পড়ে, কারণ সে ভাবছিল তারা হয়তো সিনহারির ওপর খুব রেগে রয়েছে। এর মধ্যেই তাদের অফিসের দুজন এমপ্লয়ি সিনহারির নামে খারাপ খারাপ কথা বললে সিনহারির টিম মেম্বার মিস্টার খে তাদের কথার জবাব দেয়। সিনহারি দূর থেকে তাকে সাপোর্ট করতে দেখে খুব ইমোশনাল হয়ে যায় এবং দৌড়ে তাদের দিকে আসতে গিয়ে পড়ে গেলেও উঠে তাদেরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অন্যদিকে সিনহারির মা বাবা এসব ব্যাপারে কিছু জানে কিনা তা দেখার জন্য ইয়াংশু তাদের দোকানে আসে, কিন্তু তখনই সেখানে এক কাস্টমার সিনহারির ফটো তার বাবাকে দেখাতে গেলে ইয়াংশু তাকে আটকানোর জন্য রেস্টুরেন্টে দাঁড়িয়ে বলে আজকে সবার খাবারের বিল আমি পে করব, যার জন্য ইয়াংশুর অনেক টাকা খরচ হয়ে যায়। এবার রাতে সিনহারি ইয়াংশুর সাথে দেখা করলে ইয়াংশু বলে এই সব কিছুর জন্য মিনু দায়ী, তাই মিনুকে সিনহারির 2-4টা কথা শোনানো উচিত। কিন্তু সিনহারি ইয়াংশুকে বলে যা হয়েছে তা তো হয়েই গেছে, ওসব কথা বাদ দাও। রাতে সিনহারি বাড়ি ফিরলে তেমু তার হসপিটালের পাশেই একটা ল্যান্ড নাম্বার থেকে সিনহারিকে ফোন করে। তেমু একটু আপসেট ছিল, কারণ সে ভেবেছিল সিনহারি হয়তো তার সাথে একবার হলেও দেখা করতে আসবে। তেমু সিনহারির সাথে কথা বলে বুঝতে পেরে যায় সিনহারি কিছু নিয়ে টেনশন করছে, কিন্তু সিনহারি তেমুকে কিছু জানাতে চায় না। এরপর তেমু সিনহারিকে বিয়ের প্রপোজ করতেই যাবে, কিন্তু তার আগেই ফোনটা কেটে যায়। তেমু হসপিটালে তার রুমে আসলে দাদুকে কারোর সাথে কথা বলতে শোনে, যেখানে দাদু তেমুকে আমেরিকার ব্রাঞ্চে শিফট করার কথা বলে। তেমু দাদুকে জিজ্ঞেস করে সে তাকে সিনহারি থেকে আলাদা করার জন্য আমেরিকা পাঠাতে চায় নাকি। দাদু বলে যদি 2 বছর পর আমেরিকাতে থাকার পরেও তোমার সিনহারির প্রতি ভালোবাসা থাকে তাহলে আমি তোমাকে কোনো কিছু থেকেই আটকাবো না। তেমু তখনই দাদুকে জানিয়ে দেয় আমি সিনহারিকে বিয়ে করতে চাই আর তাকে ছেড়ে কোথাও যাব না। রাতে একদিকে সিনহারি তেমুর কথাই ভাবছিল আর অন্যদিকে তেমু সিনহারির কথা ভাবছিল। এরপর দেখা যায় সাংহু আর ইয়াংশু বাড়ি ফিরলে সেখানে ইয়াংশুর পিতা তাদের সাথে দেখা করতে আসে এবং ইয়াংশু ও সাংহুকে তার বাড়িতে ডিনারে ইনভাইট করে। ওদিকে সিনহারি অফিসের কাজ করছিল, তখনই চেয়ারম্যান খাং তাকে ডেকে পাঠায়। সিনহারি তার সাথে দেখা করতে গেলে চেয়ারম্যান খাং তাকে গো ফুডের অন্য একটা ব্রাঞ্চে চলে যেতে বলে আর না হলে জব থেকে রিজাইন করে দিতে বলে। পাশাপাশি তেমু হসপিটালে দুজন নার্সের কথাবার্তায় সোশ্যাল মিডিয়া সবকিছু জানতে পেরে সে ভাবে সিনহারি একা একাই এই সমস্ত কিছুর সম্মুখীন হচ্ছে, যার জন্য সে তখনই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সাংহু তাকে আটকানোর চেষ্টা করলেও তেমু কারো কথা না শুনেই অফিসে এসে পৌঁছায়, কিন্তু সে সিনহারিকে সেখানে দেখতে পায় না। তার কথা জিজ্ঞেস করলে সিনহারির কলিগরা জানায় চেয়ারম্যান খাং সিনহারিকে ডেকে পাঠিয়েছিল। এই শুনে তেমু তৎক্ষণাৎ দাদুর কাছে গিয়ে সিনহারির ব্যাপারে জিজ্ঞেস করলে দাদু বলে সিনহারির জন্যই কোম্পানির বদনাম হয়েছে, তাই সিনহারিকে অন্য ব্রাঞ্চে যেতে হবে। কিন্তু তেমু বলে দরকার হলে
আমি জব ছেড়ে দেবো, কিন্তু সিনহারিকে কোথাও যেতে দিব না। সিনহারিকে খোঁজার জন্য তেমু সিনহারির বাড়িতে পৌঁছায়। সিনহারির বাবা মা তো তেমুকে তার কলিগ হিসেবেই চিনত। তেমু তাদের সিনহারির কথা জিজ্ঞেস করলে তারা তো খুব অবাক হয়। তখনই সিনহারির ভাই এলে তেমু তার ভাইকে নিয়ে সিনহারিকে খোঁজার জন্য বেরিয়ে যায়। যাবার সময় তেমু সিনহারির বাবা মাকে মা বাবা বলে ডাকে, যা শুনে সিনহারির বাবা মা তো ভারী অবাক হয়। ওদিকে সিনহারি ভাবে সে হয়তো চেয়ারম্যান খানকে একটু বেশি খারাপ বলে এসেছে। যেখানে ফ্ল্যাশব্যাকে দেখা যায় চেয়ারম্যান খান সিনহারিকে কাজ থেকে রিজাইন করতে বলায় সিনহারি বলে সে এই কোম্পানির একজন ভালো এমপ্লয়ি আর সে রিজাইন করতে পারবে না। অন্যদিকে তেমু সিনহারির ভাইয়ের ফোন থেকে তাকে ফোন করলে সিনহারি ফোন ধরে না, তাই তেমু সিনহারির ভাইয়ের ফোনটা নিজের কাছেই রেখে দেয়। সিনহারির ভাই তেমুকে জামাই বাবু বলে ডাকলে দূর থেকে সিনহারির মা বাবা সেটা শুনে বুঝতে পারে এর সাথেই হয়তো সিনহারির সম্পর্ক আছে। যা শুনে সিনহারির মা তো তেমুকে দু চারটা ঠুস ঠাস বসিয়ে দেয়। মা বাবাকে উত্তেজিত হতে দেখে সিনহারির ভাই তাদের জানায় তেমু সিনহারির অফিসের কলিগ নয় বরং গো ফুড কোম্পানির প্রেসিডেন্ট। তেমু সিনহারিকে অনেকবার ফোন করে কিন্তু সিনহারি ফোনে কোনো উত্তরই দিচ্ছিল না। ওদিকে ইয়াংশু সাংহুকে নিয়ে তার পিতার বাড়িতে যায়, কিন্তু ইয়াংশু জানতো সাংহুকে ডাকার পেছনে তার পিতার নিশ্চয়ই কোনো মতলব রয়েছে। কিন্তু ইয়াংশু দেখে তার পিতা সম্পূর্ণ বদলে গিয়েছে আর সে তাদের সম্পর্কটাও মেনে নিয়েছে। ডিনার করে ইয়াংশু যখন সাংহুয়ের সাথে বাড়ি ফিরছিল তখনই ইয়াংশু সাংহুর গাড়িতে একটা ডায়মন্ড রিং দেখতে পায়। রিংটা দেখে ইয়াংশু তো বুঝে যায় সাংহু সেটা তার জন্যই কিনেছে। ইয়াংশু রিং দেখে নেওয়ার কারণে সাংহু মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে হাঁটু গেড়ে ইয়াংশুকে বিয়ের জন্য প্রপোজ করে। অন্যদিকে সিনহারি সারাদিন পর তার ফোন খুললে সে দেখে ভাইয়ের ফোন থেকে ভয়েস মেসেজ এসেছে। ভয়েস মেসেজে সে তেমুর গলা শুনতে পেয়ে অবাক হয়। তখনই সে তেমুকে ফোন করলে তেমু তাড়াতাড়ি সিনহারির কাছে চলে আসে। আর সারাদিন খোঁজাখোঁজির পর সিনহারিকে দেখতে পেয়ে তেমু দৌড়ে কাছে গিয়ে সিনহারিকে জড়িয়ে ধরে বলে, তুমি কখনো আমার থেকে দূরে যেও না প্লিজ। তেমুর কথা শুনে সিনহারির চোখে জল চলে আসে। এরপর তেমু সিনহারিকে নিয়ে তার বাড়িতে আসে আর সেখানে আমরা তেমু আর সিনহারির মধ্যে একটা দারুণ রোমান্টিক মুহূর্ত দেখতে পাই, যেখানে তেমু ও সিনহারি ভালোবাসায় একে অপরের মধ্যে হারিয়ে যায়। তোমরা আবার জানো এখান থেকে হারিয়ে যেও না, কারণ এখান থেকে শুরু হতে যাচ্ছে সর্বশেষ পর্ব। রাতে সিনহারি তেমুর কাছেই থেকে যায়। পরের দিন সকালে তেমু তাকে ঘুম থেকে ওঠার জন্য ডাকে। সিনহারি তেমুকে দেখে লজ্জা পেয়ে গেলে তেমু তো সিনহারিকে দেখতে থাকে। অন্যদিকে ইয়াংশুর বাবা ইয়াংশুর সামনে ইয়াংশুকে মেনে নিলেও আসলে সে সাংহুকে মানতে পারে না, তাই সে সাংহুকে ফোন করে বলে ইয়াংশুর সাথে সম্পর্ক না রাখতে। ইয়াংশুর বাবা সাংহুকে তার বলা কথা ইয়াংশুকে বলতে না করেছিল, কিন্তু ইয়াংশু সেই সময় সাংহুর বাড়িতেই ছিল, তাই সে তার বাবার কথাগুলো শুনতে পেয়ে যায়। সেদিন ইয়াংশুর বার্থডে ছিল, তাই ইয়াংশু সাংহুকে নিয়ে সিনহারির বাড়ির জন্য রওনা হয়। বাবার ব্যবহারে ইয়াংশুর মন খারাপ থাকায় সাংহু তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। ওদিকে সিনহারি সারা রাত বাড়িতে না ফেরায় তার মা ভাবে সিনহারি নিশ্চয়ই রাতে তেমুর কাছে ছিল। সিনহারির বাবা বলে, না না, আমাদের সিনহারি এরকম নয়। কিন্তু এর মধ্যেই তেমু সিনহারিকে বাড়িতে ছাড়তে এলে সিনহারির মা দূর থেকে তাদের দেখে খুব রেগে যায় আর রকেটের বেগে ছুটে এসে সিনহারিকে মারতে শুরু করে। তেমু সিনহারিকে বাঁচাতে গেলে সিনহারির মা আবারও তাকে দু চারটা বসিয়ে দেয় আর সিনহারির বাবা তো অনেক কষ্ট করে তার মাকে আটকায়। এরপর সিনহারি আর তেমু মা বাবার সামনে তাদের সম্পর্কের কথাটা স্বীকার করে আর তেমু বলে সে সিনহারিকে বিয়ে করতে চায়। তেমুর আসল পরিচয় জানতে পেরে সিনহারির মা বাবা তো আপসেট হয়, কারণ তেমুর এত বড় লোক আর সেখানে সিনহারি খুব সাধারণ ঘরের মেয়ে। এর মধ্যেই ইয়াংশু আর সাংহু সেখানে চলে এলে সিনহারির মা তো ইয়াংশুকে একটু বকাবকি করে, কারণ ইয়াংশু আগে থেকে সিনহারির সম্পর্কের ব্যাপারে সবকিছু জানার পরেও সে তাকে কিছুই জানায়নি। কিন্তু সেদিন ইয়াংশুর জন্মদিন হওয়ার কারণে সিনহারির ভাই বলে ইয়াংশুর জন্মদিনের দিন ওকে বকাবকি করো না। এরপর সবাই একসাথে খাবার খেতে বসলে ইয়াংশু সবার জন্য একটা স্পেশাল ড্রিঙ্ক নিয়ে আসে। তেমু তো সিনহারির মা বাবার সামনে এসে নার্ভাস ছিল। সাংহু তাকে বলে সিনহারির মা হয়তো তোমাকে পছন্দ করেছে, কিন্তু সিনহারির বাবাকে দেখে মনে হচ্ছে তিনি অতটা খুশি নন, তাই তোমার সিনহারির বাবার সাথে আলাদাভাবে কথা বলা উচিত। সাংহুর কথা শুনে তেমু সিনহারির বাবার সাথে কথা বলার আগেই সিনহারির বাবা সেখান থেকে চলে যায়, যার জন্য তেমু তার পেছন পেছন বাইরে আসে আর সিনহারির বাবাকে জিজ্ঞেস করে, আপনি কি আমার উপরে রেগে আছেন? সিনহারির বাবা জানায়, আমি রেগে নেই, আমি শুধু চিন্তিত। তোমার পরিবার যদি আমার মেয়েকে মেনে না নেয়, আমরা গরিব, তাই সমাজের লোকেরা সিনহারিকে খারাপ খারাপ কথা শোনাবে। এই শুনে তেমু বলে, পরিস্থিতি তো আমি বদলাতে পারবো না, কিন্তু যাই হোক না কেন আমি সারা জীবনের জন্য সিনহারির পাশে থাকবো। এরপর তেমু বাড়ি ফিরে এসে দেখে দাদু নিজের পছন্দের সিরিয়াল দেখছিল। তেমুকে দেখে দাদু জিজ্ঞেস করে, তুমি এতক্ষণ ওই মিথ্যাবাদী মেয়েটার সাথেই ছিলে? তেমু দাদুকে জানিয়ে দেয়, আমি সিনহারিকে বিয়ে করব আর তার মা বাবার সাথে কথা বলে এসেছি। এই শুনে দাদু রেগে গেলে তেমু তার কোনো কথাই না শুনে চলে যায়। এরপর অফিসের লিফটে আবারও তেমুর সাথে সিনহারি ও তার টিমের দেখা হলে তেমু তাদের বলে তারা যে প্রজেক্টে কাজ করছিল সেই প্রজেক্টে যেন আবার কাজ শুরু করে দেয়। এরপর মিনো সিনহারির অফিসে এলে সে সিনহারিকে একবার দেখা করতে বলে। সিনহারি মিনোর সাথে দেখা করতে ক্যান্টিনে যায়, যেখানে মিনো ইউরার করা কাজের জন্য সিনহারির কাছে ক্ষমা চায় আর তাকে জানায় সে রেস্টুরেন্ট বন্ধ করে ইউএসএ চলে যাচ্ছে। মিনো সিনহারিকে তাদের বন্ধুত্ব ঠিক করে নেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু সিনহারি বলে সেটা এখনই সম্ভব নয়, যদি পরে কখনো সম্ভব হয় তাহলে আমি নিশ্চয়ই করব। ওদিকে ইয়াংশু তার বাবার সাথে দেখা করতে গেলে তার বাবা তো ভাবে সাংহু ইয়াংশুর সাথে ব্রেকআপ করে নিয়েছে, যার জন্য সে ইয়াংশুর সামনে অভিনয় করে তাকে কোম্পানির সিও বানাতে চায়। কিন্তু ইয়াংশু
তার বাবার সব অভিনয় ধরতে পেরে তার হাতে নিজের রেজিগনেশন লেটারটা তুলে দেয়। ইয়াংশুর বাবা ভাবে হয়তো সাংহু ইয়াংশুকে সবকিছু বলে দিয়েছে, কিন্তু ইয়াংশু বলে সাংহু আমাকে কিছুই বলেনি, তুমি যখন সাংহুকে ফোন করেছিলে তখন আমি সেখানেই ছিলাম। এই বলে ইয়াংশু তার রেজিগনেশন লেটার দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সিনহারি তার অফিসে কাজ করছিল, তখনই তেমু সেখানে চলে আসে। অফিসের কেবিনে তেমুকে দেখে সিনহারি চমকে যায়। সিনহারি তেমুকে সেখান থেকে চলে যেতে বললে তেমু তো সেখান থেকে কিছুতেই যাচ্ছিল না। আর এর মধ্যেই মিস কিম সেখানে চলে এলে সিনহারি তেমুকে নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। মিস কিম সিনহারিকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে গেলে সিনহারি তেমুকে নিয়ে বাথরুম থেকে বের হয়। সিনহারি অনেক ভয় পেয়েছে দেখে তেমু থেকে আরেকটু ভয় দেখানোর জন্য কাছে টেনে নিলে তখনই তেমুর ফোন বেজে ওঠে। আর কোম্পানির ডাইরেক্টর জানায় দাদুর শরীর খারাপ হওয়াতে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। এই শুনে সিনহারি ও তেমু অনেক টেনশনে পড়ে যায়। তেমু ফোনটা না কেটেই হসপিটালের উদ্দেশ্যে রওনা হতেই যাবে, তার আগেই সে ফোনে শুনতে পায় দাদু ডাইরেক্টরকে বলছে যে করেই হোক সিনহারির সাথে তেমুর সম্পর্কটা শেষ করতেই হবে, যার জন্য সে ইচ্ছাকৃত হসপিটালে ভর্তি হয়েছে। আর সাথে দাদু ডাক্তারকেও বলে তার সব রকম টেস্ট করাতে, যাতে তেমু অনেক ভয় পায়। এইসব শুনে তেমু তো খুব রেগে যায়। এরপর সারাদিন কেটে গেলেও তেমু হসপিটালে যায় না। ওদিকে দাদু তো শরীর খারাপের অভিনয় করতে করতে নিজেই বিরক্ত হয়ে ওঠে। আর ঠিক তখনই সিনহারি হসপিটালে এসে পৌঁছায়। সিনহারিকে দেখে দাদু তো অনেক রেগে যায় আর তাকে বলে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। সিনহারি বলে তেমু একটা মিটিং এ আছে, তার মিটিং শেষ অবধি আমি এখানেই থাকবো। আসলে সিনহারি তার নিজের ইচ্ছাতেই হসপিটালে গিয়েছিল, যাতে দাদুর সাথে সময় কাটিয়ে সে দাদুর মন জয় করতে পারে। সিনহারি হসপিটালে দাদুকে সাহায্য করতে গেলে দাদু তো বারবারই সিনহারিকে বলে তুমি এখান থেকে চলে যাও, কিন্তু সিনহারি ভাবতে থাকে সে কি এমন করবে যাতে দাদু খুশি হয়। ওদিকে ইয়াংশু তার বাবার সাথে সম্পর্ক শেষ করার জন্য অনেক আপসেট ছিল। ইয়াংশু বাড়ি ফিরলে সাংহু তাকে নিজের ফ্ল্যাটে নিয়ে যায়। ইয়াংশুর জন্মদিন হওয়ার কারণে সাংহু তার জন্য একটা সারপ্রাইজ ডিনার প্ল্যান করেছিল। ইয়াংশু সাংহুকে জানায় বাবার অফিসের চাকরিটা সে ছেড়ে দিয়েছে আর নিজের একটা বিজনেস শুরু করতে চায়। সে বিজনেস শুরু করার জন্য ইয়াংশু লোন নেওয়ার প্ল্যান করেছে। সাংহু তাকে সাহায্য করার জন্য নিজের সেভিংস এর অর্থ দিয়ে সাহায্য করে। ইয়াংশু প্রথমে সেটা নিতে না চাইলেও সাংহু বলে সে শুধুমাত্র তার বয়ফ্রেন্ড হিসেবেই নয়, বরং একজন ইনভেস্টর হিসেবে ইয়াংশুর কোম্পানিতে ইনভেস্ট করছে। এই শুনে ইয়াংশু অনেক খুশি হয়ে সাংহুকে অনেক আদর করে। ওদিকে সিনহারি দাদুর জন্য টেস্টি খাবার নিয়ে আসলে দাদু তো প্রথমে সেটা এড়িয়ে যাওয়ার হাবভাব দেখায়, কিন্তু খাবারের গন্ধ এতই ভালো ছিল যে দাদু নিজেকে সামলাতে না পেরে হাম হাম করে খাবারটা খেয়ে নেয়। আর দেখতে দেখতে দাদু সিনহারির সাথে মিলেমিশে যায়। দাদু সিনহারিকে তার অল্প বয়সের ফিশিং করার কিছু ফটো দেখায়, তারা জমিয়ে গল্প করছিল। তখনই দাদুর মনে পড়ে তাকে তো সিনহারিকে এড়িয়ে যেতে হবে, যার জন্য সে সিনহারিকে বলে তুমি চুপচাপ টিভি দেখো, আমি এখন রেস্ট নেব। টিভিতে একটা গান শুরু হলে সিনহারি সেই গানের সাথে গুনগুন করতে থাকে। গান শুনে দাদু তার দিকে তাকালে সিনহারি তো ভয় চুপ হয়ে যায়। এই দেখে দাদু বলে তুমি গান গাইতে পারো, আমার সমস্যা নেই। দাদুর থেকে পারমিশন পেয়ে সিনহারি গান করতে শুরু করে আর দাদু সিনহারি গানের তালে তালে হাত নাড়ায়, কিন্তু তার পর মুহূর্তে দাদুর মনে হয় সে এটা কি করছে, যার জন্য সে নিজের হাত থামিয়ে রাখে। কিন্তু শেষ পর্যন্ত নিজেকে আটকাতে না পেরে গানের তালে তালে চাদরের নিচে পা দোলাতে থাকে যেন সিনহারি না দেখতে পায়। এরপর রাতে সিনহারি হসপিটালে বসেছিল। তেমু এসে দেখে সিনহারি আপসেট রয়েছে। তেমু সিনহারির সাথে কথা বলছিল, তখনই ডাক্তার জানায় দাদুর হার্টে জটিল কিছু সমস্যা ধরা পড়েছে, যার চিকিৎসা কোরিয়াতে হবে না। সাথে দাদুর বয়স বেশি হওয়ার কারণে তার অপারেশনও করা সম্ভব নয়। ওদিকে দাদু সাংহুকে বলে তাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে যেতে, কারণ সে শুধুমাত্র শরীর খারাপের অভিনয় করতে হসপিটালে এসেছিল তেমুকে ফাঁদে ফেলার জন্য। কিন্তু সাংহু তার কথা না শুনলে সে ডাক্তারের সাথে কথা বলতে যাচ্ছিল। তখনই সে ডাক্তার আর তেমুর কথায় নিজের শরীর খারাপের ব্যাপারটা জানতে পেরে যায়। এরপর হসপিটাল থেকে ফিরে দাদু মন ভালো করার জন্য ফিশিং করতে গেলে তেমু আর সাংহু নিজের সব কাজ ফেলে দাদুর সাথে তাদের সময় কাটানোর জন্য ফিশিং করতে যায়। দাদুর শরীরের অবস্থা খারাপ দেখে তেমু ঠিক করে নেয় সে দাদুর চিকিৎসার জন্য তাকে নিয়ে ইউএসএ যাবে। তাই সে সিনহারিকে তার সাথে ইউএসএ যেতে বলে, কিন্তু সিনহারি বলে এই সময় তার ইউএস যাওয়াটা হয়তো দাদুর পছন্দ হবে না। তাই শরীর খারাপের সময় সিনহারি দাদুকে বিরক্ত করতে চায় না। এই শুনে তেমু সিনহারিকে বলে আমি ইউএস থেকে ফিরে আসা অবধি তুমি আমার জন্য অপেক্ষা করো। তেমু সিনহারিকে জড়িয়ে ধরে তাকে বিদায় জানিয়ে ইউএসএ যাওয়ার প্রস্তুতি শুরু করে দেয়। এরপর সিন চলে যায় 1 বছর পর, যেখানে সিনহারির অফিসে মিস্টার খে এবং মিস ইউ এর বিবাহিত জীবন ভালোই চলছে আর মিস্টার খে এখন অফিসের টিম লিডার হয়ে গিয়েছে। অন্যদিকে ইয়াংশু তার নিজের বিজনেস শুরু করে দিয়েছে আর সাংহুর সাথে সুখেই আছে। আর এই 1 বছর থেকে তেমু দাদু ট্রিটমেন্টের জন্য ইউএসএ তেই রয়েছে আর সেখান থেকে পুরো বিজনেস সামলাচ্ছে। সিনহারির বাবা তেমুকে টিভিতে একটা ইন্টারভিউ দিতে দেখে অনেক খুশি হলে সিনহারের মা একটু রেগে যায়, কারণ 1 বছর থেকে তেমু ইউএসএ তে রয়েছে। তাই সিনহারির মা ভাবে ইউএসএ তে হয়তো তেমু অন্য কোনো মেয়ের সাথে চক্কর চালাচ্ছে। এরপর সিনহারি তেমুর সাথে ভিডিও কলে কথা বলছিল, কিন্তু একটা বিজনেস কল আসায় তেমু তাড়াতাড়ি ফোন কাট করে দিলে সিনহারি একটু আপসেট হয়ে যায়। এরপর সিনহারি ঘুমোচ্ছিল, তখনই তার ভাই এসে বলে সোশ্যাল মিডিয়াতে তেমুর একটা কন্ট্রোভার্সি চলছে, যেখানে বলা হয় তেমুর একজন মিউজিশিয়ানের সাথে সম্পর্ক রয়েছে। যা দেখে সিনহারির তো হুশ উড়ে যায়। সে তেমুকে ফোন ধরলে তেমু ফোন ধরে না, এমনকি তেমু মেসেজের রিপ্লাইও করছে না। সিনহারি অফিস থেকে ছুটি নিয়ে
নিয়ে ইউএসএ যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এয়ারপোর্টে যাওয়ার জন্য সিনহারি ট্যাক্সি ডাকলে তেমু সেই ট্যাক্সি থেকেই বেরিয়ে আসে। তেমুকে কোরিয়াতে দেখে সিনহারি তো চমকে যায়, আর তেমু বুঝতে পেরে যায় সিনহারি তার কন্ট্রোভার্সির জন্য ইউএসএ যাচ্ছিল। তাই সে সিনহারিকে কাছে টেনে জড়িয়ে ধরে বলে, আমি শুধু তোমাকে ভালোবাসি, আর বাকি সবকিছুই মিথ্যে। এরপর সিনহারি আর তেমু একসাথে একটা সুন্দর জায়গায় ওয়াকে গেলে তেমু মাঝ রাস্তায় সিনহারিকে বিয়ের জন্য প্রপোজ করে, আর সিনহারি এঙ্গেজমেন্ট রিং পরে তেমুর ভালোবাসাকে সারা জীবনের জন্য স্বীকার করে নেয়। এই নাও, শেষ হলো তোমাদের এই সিরিজ। জানি তোমরা অনেক রেগে আছো আমার উপর, আর রাগাবো না তোমাদের। এখন থেকে সপ্তাহে 2টা করে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আমরা চাইলে এই পুরো সিরিজ মাত্র একটা ভিডিওতে কমপ্লিট করতে পারতাম, কিন্তু ভিডিও ডিউরেশন অনেক বেশি হয়ে যায়, ধরো 2 ঘন্টা প্লাস হয়ে যাবে, আর অনেক মজার ঘটনা যেগুলো মিস হয়ে যাবে। এই জন্য এইভাবে পর্ব ভেদে ভিডিও নিয়ে আসা। ইনশাল্লাহ সামনের সপ্তাহে আমরা আরেকটি রোমান্টিক সিরিজ কন্টিনিউ করব, যেটা আমাদের কোনো এক সাবস্ক্রাইবারের কমেন্টের উপর ভিত্তি করে আসছে। সো প্লিজ এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও তোমার পছন্দের সিরিজ, যেটা আপলোড হবে সামনের সপ্তাহের শনিবারে। যাই হোক, এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যেন আমি ভিডিও আপলোড করলে তোমার কাছে আগে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, বাই।